বন্ধুরা, তোমাদের মনে আছে একদম ফার্স্টে আমরা যে তাপগতিবিদ্যার গুরুত্ব পড়েছিলাম, সেখানে আমরা পড়েছিলাম যে তাপগতিবিদ্যা শুধুমাত্র ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই যে ম্যাক্রোস্কোপিক সিস্টেমের পরিমাপযোগ্য ধর্মসমূহ, এদের কি বলা হয়? এদের উক্ত সিস্টেমের ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয় গ্রাহ্য ধর্ম বলা হয়। যেমন ধরো, কোনো সিস্টেমের চাপ, উষ্ণতা, আয়তন, ভর, পৃষ্ঠটান, ঘনত্ব, সান্দ্রতা, এগুলো সবই হলো সিস্টেমের ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয় গ্রাহ্য ধর্ম। এখন এই ম্যাক্রোস্কোপিক বা ইন্দ্রিয় গ্রাহ্য ধর্মগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। সেগুলো কি? নাম্বার 1, পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম, যেটিকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টিস, এবং নাম্বার 2, অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম, যেটিকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টিস। নাম্বার 1 দেখো, পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম, যেটিকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টিস। তো সংজ্ঞায় বলা হচ্ছে, সিস্টেমের যেসব ধর্ম সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে, অর্থাৎ পরিমাণের সঙ্গে সঙ্গে সেই ধর্মের মানও পরিবর্তিত হয়, তাদের পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম বলে। যেমন ভর, আয়তন, আন্তঃশক্তি, এনথ্যালপি, এনট্রপি, মুক্ত শক্তি। তো সাপোজ অ্যাজ এ এক্সাম্পল আমরা ভর আর আয়তনকে নিচ্ছি। পাশের চিত্রে লক্ষ্য করো, ধরো এক বাক্স গ্যাসের অণু রয়েছে, যার মোট ভর হচ্ছে ক্যাপিটাল এম এবং মোট আয়তন হচ্ছে ক্যাপিটাল ভি। এখন আমি কি করব? এই বাক্সটাকে অর্ধেক করে দেব, ঠিক আছে? মানে দুটো ভাগে ভাগ করে দিলাম। তাহলে কি হবে? পরিমাণটার চেঞ্জ হবে, পরিমাণটা পাল্টে গেল, পরিবর্তন হলো। এর ফলস্বরূপ কি হলো? ভর আর আয়তনও কিন্তু চেঞ্জ হবে। ভর দুটোর ক্ষেত্রে, মানে প্রত্যেক বাক্সের ক্ষেত্রে m/2 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। আয়তনও সেমভাবে কিন্তু অর্ধেক হয়ে যাবে, v/2 হয়ে যাবে। অর্থাৎ এই ভর আর আয়তন পরিমাণের উপর নির্ভরশীল, তাই এদেরকে বলা হয় পরিমাণগত বা ভর সাপেক্ষ ধর্ম। নাম্বার 2 হলো অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম, যেটাকে বলা হয় ইন্টেন্সিভ প্রপার্টি। এর সংজ্ঞায় বলা হচ্ছে, সিস্টেমের যেসব ধর্ম সিস্টেমে উপস্থিত পদার্থের পরিমাণের উপর নির্ভর করে না, অর্থাৎ পরিমাণের সঙ্গে সঙ্গে সেই ধর্মের মান পরিবর্তিত হয় না, তাদের অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম বলা হয়। যেমন ঘনত্ব, মোলার আন্তঃশক্তি, মোলার এনথ্যালপি, মোলার এনট্রপি, মোলার মুক্ত শক্তি। আচ্ছা, অ্যাজ এ এক্সাম্পল, সাপোজ ঘনত্বকে যদি আমি নিই, ঘনত্ব ইজ ইকুয়াল টু আমরা জানি ভর বাই আয়তন। এখন ভর আমাদের কি বার হয়েছে? m/2, আয়তন হয়েছে v/2। মানে আমরা যখন কিন্তু পরিমাণটাকে চেঞ্জ করেছি, পরিমাণটা কিন্তু চেঞ্জ করার পর ভর আর আয়তন m/2 আর v/2 হয়েছে। এবার এই m/2 আর v/2কে আমরা যদি এবার ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমাদের সেই m/v হচ্ছে। লক্ষ্য করবে, এখানে কিন্তু একদম যখন আমরা পরিমাণটার চেঞ্জ করিনি, তখনও কিন্তু ঘনত্ব m/v থাকবে, এবং পরবর্তীতে যখন আমরা সেই পরিমাণটাকে চেঞ্জ করে দিব, তখনও কিন্তু ঘনত্বটা m/v থাকবে। তার মানে পরিমাণের ওপর কিন্তু এই ঘনত্ব নির্ভরশীল নয়। তাই এই ঘনত্ব হচ্ছে কিন্তু অবস্থাগত বা ভর নিরপেক্ষ ধর্ম। এবং এখান থেকে আমরা আরেকটা জিনিসও কিন্তু বুঝতে পারছি, যে দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সর্বদা অবস্থাগত ধর্ম হয়। যেমন ধরো ঘনত্ব, ঘনত্ব হচ্ছে একটি অবস্থাগত ধর্ম, আর ঘনত্ব ইজ ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। যেখানে ভর আর আয়তন উভয়ই কিন্তু পরিমাণগত ধর্ম, তাহলে ঘনত্ব কিন্তু দুটি পরিমাণগত ধর্মের অনুপাত হচ্ছে। আমাদের নেক্সট টপিক হলো তাপগতিবিদ্যায় তাপ ও কার্যের সংজ্ঞা। অর্থাৎ এখানে আমরা দেখব যে তাপগতিবিদ্যার দৃষ্টিকোণ থেকে তাপ ও কার্যের সংজ্ঞা কি। আমরা কিন্তু এই দুটো টার্মের সঙ্গেই পরিচিত। আমরা ছোটবেলায় পড়েছি তাপ কি? তাপ হলো এক প্রকার শক্তি, যা গ্রহণে ঠান্ডা বস্তু উত্তপ্ত হয় এবং যা বর্জনে উত্তপ্ত বস্তু ঠান্ডা হয়। এবং কার্য কি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখ অনুযায়ী বস্তুটির সরণ ঘটে, তবে তাকে বলা হয় কার্য। তো এটা তো গেল এদের সিম্পল ডেফিনেশন, কিন্তু থার্মোডাইনামিক্সে কিন্তু এদের ডেফিনেশনটা একটু ভিন্ন। যেমন ধরো, থার্মোডাইনামিক্সের হিসেবে তাপ কি? সিস্টেম ও তার পরিবেশের মধ্যে কেবল উষ্ণতার পার্থক্য হেতু যে শক্তি সিস্টেমের সীমানার মধ্যে দিয়ে সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে স্থানান্তরিত হয়, তাকে তাপ বলে। যেমন ধরো অ্যাজ আ এক্সাম্পল, আমাদের কাছে
এক গ্লাস গরম জল রয়েছে। এখানে গরম জলটা হলো সিস্টেম, গ্লাসটা হলো পরিসীমা এবং বাকি সব কিছু সিস্টেম বাদে হলো পরিবেশ। এবার এখানে কি হবে বলো তো? গরম জলটা ধীরে ধীরে ঠান্ডা হবে। কেন ঠান্ডা হবে? কারণ গরম জলটা থেকে তাপটা পরিবেশে নির্গত হবে, মানে সিস্টেম থেকে পরিবেশে তাপ স্থানান্তরিত হবে। কারণ আমরা জানি যে সর্বদা তাপ উচ্চ উষ্ণতা থেকে নিম্ন উষ্ণতার দিকে প্রবাহিত হয়, স্থানান্তরিত হয়। এখানে যেহেতু গরম জল, মানে পরিবেশের থেকে কিন্তু সিস্টেমটা তুলনামূলক তার তাপমাত্রা বেশি, তাই না? তাই জন্য কিন্তু এখানে জল কিন্তু পরিবেশে, মানে সিস্টেম পরিবেশে তাপ স্থানান্তর করছে। ঠিক আছে, এবার এই যে এটা কেন হচ্ছে? কেবল উষ্ণতার পার্থক্য হেতু, মানে এখানে কিন্তু উষ্ণতার পার্থক্যের জন্য হচ্ছে। কারণ জলটা গরম, পরিবেশ ঠান্ডা, মানে স্বাভাবিক টেম্পারেচারে রয়েছে, কিন্তু জলটা তো আমাদের নর্মাল টেম্পারেচারে নেই, উষ্ণ যেহেতু গরম, তাই এখানে উষ্ণতার পার্থক্য হয়েছে। এবং এখানে যে শক্তিটা সীমানার মধ্যে দিয়ে সিস্টেম থেকে পরিবেশে স্থানান্তরিত হয়েছে, সেই শক্তিটাই হলো তাপ। দ্বিতীয়ত কার্য যদি বলি থার্মোডাইনামিক্সের হিসেবে, তাহলে কাজের সংজ্ঞা হলো সিস্টেম ও তার পরিবেশের মধ্যে অসম বল ক্রিয়া করলে যে শক্তি সিস্টেমের সীমানার মধ্যে দিয়ে সিস্টেম থেকে পরিবেশে বা পরিবেশ থেকে সিস্টেমে স্থানান্তরিত হয় তাকে কার্য বলে। অ্যাজ এ এক্সাম্পল, ধরো পাশের চিত্রে লক্ষ্য করো, এখানে দেখানো হচ্ছে যে একটি পাত্রে গ্যাস রয়েছে এবং সেটির ওপরে পিস্টন রয়েছে, পিস্টন দিয়ে সেটি আবৃত রয়েছে। তো এখানে পিস্টন কিন্তু বাহ্যিক চাপ প্রয়োগ করছে গ্যাসের উপরে এবং গ্যাস পিস্টনের উপরে অভ্যন্তরীণ চাপ প্রয়োগ করছে। এবার ধরো আমরা বাহ্যিক চাপ বাড়িয়ে দিলাম, তাহলে কি হবে? গ্যাসটি সংকুচিত হবে, মানে আয়তনে কমে যাবে। এবং সবথেকে বড় কথা, আমি যদি বাহ্যিক চাপ বাড়িয়ে দিই তাহলে কিন্তু সিস্টেম, এখানে সিস্টেম কি গ্যাস এবং পরিবেশ বাকিটা মানে পিস্টন পরিবেশের মধ্যেই পড়ছে, তাহলে কি হবে? সিস্টেম আর পরিবেশের মধ্যে অসমবল ক্রিয়া হবে। এবার এই যে বাহ্যিক চাপ বেড়ে গেলে গ্যাসটি যে সংকুচিত হবে, আয়তনে কমে যাবে, এখানে যে শক্তিটা পরিবেশ থেকে সিস্টেমে স্থানান্তরিত হচ্ছে সেই শক্তিটাই এখানে হলো কার্য। আবার উল্টোটাও কিন্তু হতে পারে। ধরো এখানে অভ্যন্তরীণ চাপ বেড়ে গেল, তখন কি হবে? গ্যাসটি প্রসারিত হবে, আয়তনে বেড়ে যাবে। এখানে কিন্তু শক্তিটা সিস্টেম থেকে পরিবেশে স্থানান্তরিত হচ্ছে এবং এই শক্তিটাই কিন্তু হলো এখানে কার্য। তাহলে বুঝতে পারলে তো যে দুটো ক্ষেত্রেই কার্য সম্পাদন হলো এবং সেটি পরিবেশ এবং সিস্টেমের মধ্যে অসম বল ক্রিয়া করার ফলে। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে বাহ্যিক চাপ বৃদ্ধি পাওয়ার ফলে গ্যাস সংকুচিত হলো, যার ফলস্বরূপ কিন্তু পিস্টনটা একটু নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ কার্য সম্পাদন হবে। এবং দ্বিতীয় ক্ষেত্রে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পাওয়ার ফলে গ্যাস প্রসারিত হবে, ফলস্বরূপ পিস্টনটা একটু ওপরের দিকে উঠে যাবে, অর্থাৎ কার্য সম্পাদন হবে। শুধুমাত্র পার্থক্য হলো প্রথম ক্ষেত্রে শক্তিটা, কার্য নামক শক্তিটা পরিবেশ থেকে সিস্টেমে স্থানান্তরিত হয়েছে এবং দ্বিতীয় ক্ষেত্রে শক্তিটা সিস্টেম থেকে পরিবেশে স্থানান্তরিত হয়েছে। আচ্ছা, এই সূত্রেই বলি, এখানে যেই কার্যটা হলো সেটি হলো চাপ আয়তনিক কার্য। কারণ দেখো, চাপ আয়তনিক কার্যের সংজ্ঞায় বলা হয়েছে বাহ্যিক চাপের বিরুদ্ধে যদি সিস্টেমের আয়তনের বৃদ্ধি ঘটে বা বাহ্যিক চাপের প্রভাবে যদি সিস্টেমের আয়তনের হ্রাস ঘটে, তবে আয়তনের এই বৃদ্ধি বা হ্রাসের ফলে সম্পাদিত যান্ত্রিক কার্যকে চাপ আয়তনিক কার্য বলে। এবার তোমরা যদি খেয়াল করো, এখানে যে কার্যটা হয়েছে, এই যে গ্যাসের অর্থাৎ সিস্টেমের আয়তনের বৃদ্ধি কখন ঘটেছে? যখন অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাহ্যিক চাপ এর বিরুদ্ধে এটি হয়েছে। আবার আয়তন যখন হ্রাস ঘটেছে, কখন হ্রাস ঘটেছে? যখন বাহ্যিক চাপ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বাহ্যিক চাপের প্রভাবে এটি হয়েছে। তাই এখানে এই কার্যটি হচ্ছে চাপ আয়তনিক কার্য।